হ্যালো স্টুডেন্টস, কথা অনুযায়ী ঠিক 8টার সময়তেই লাইভ হয়ে গেছি। তো ফার্স্টে বলো, আমার সাউন্ড, ভয়েস এবং সমস্ত ভিজুয়ালিটি সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং যারা যারা জয়েন করো তারা শিগগিরই জয়েন করে যাও, যারা কোশ্চেনটা অ্যাটেম্প করেছো। খুব তাড়াতাড়ি অ্যাটেম্প করে যাও, অন হয়ে যাও লাইভে। আমার সাউন্ড এবং ভিশন পুরোপুরি ভিজুয়ালিটি পুরো ক্লিয়ার আছে? যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে কাইন্ডলি জানিয়ে দাও, এবং তাহলে ক্লাস শুরু করি, দেরি করব না। একটু সময় নিয়েই নিই। সাউন্ড ভয়েস ক্লিয়ার থাকলে একটু প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। দু মিনিট হয়ে গেল। বেশ, কতগুলো কথা বলেই দিই যখন ক্লাস শুরু হচ্ছেই। ফার্স্ট অফ অল, আমাদের জানো যে এখানে আইসিডিএস এর ব্যাচ শুরু হয়ে গেছে, পুলিশ ব্যাচ শুরু হয়ে গেছে, এবং সেকেন্ড ব্যাচ রানিং চলছে, এই দুটোরই। খুব স্বাভাবিকভাবে খুব সামনেই, যেহেতু ডিসেম্বরে পরীক্ষা রয়েছে, অনেকগুলো পরীক্ষার, এবং ফেব্রুয়ারিতে মানে ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে, প্রিলিমস আছে, তো সেই জন্য ওই পরীক্ষাগুলোর জন্য কোর্স শুরু হতে চলেছে। যারা যারা লাইভ সেশনটা দেখছো তাদের জন্য একটা কথাই বলার, যে আজকে দেখো এই বিশাল বড় এই নেটের যে সমারোহ, সেই সমারোহতে প্রচুর পরিমাণে গাইডেন্স পাওয়া যাচ্ছে। তো তুমি শিওর থাকো যে তুমি ঠিকঠাক গাইডেন্সে আছো কি না। নিজে পড়ে সম্পূর্ণভাবে পাশ করা সম্ভব যে কোনো পরীক্ষা, এটা সত্যি কথা। কিন্তু যারা একদম ফ্রেশার্স, তাদের পক্ষে সমস্যাটা হয় যে তারা প্রপার গাইডেন্সটা পায় না, যে কি করে কি পড়লে কি হবে। তো নেটে
যেমন ভালো জিনিসও আছে তেমন খারাপ জিনিসও আছে, এবং তোমাদের জন্যই আমরা সম্পূর্ণ সপ্তাহে শেষে একদম সপ্তাহান্তে আমরা এই মক টেস্ট তার এক্সপ্লেনেশান প্রত্যেকজন স্যার নিয়ে আসেন বিভিন্ন সাবজেক্টের, এবং ইউটিউবে ক্লাস ফেলা হয়ে যায় প্রতি সপ্তাহে। সেই ক্লাসগুলো দেখো, এবং আমাদের পেড ক্লাসও রয়েছে, সে পেড ভার্সানের ক্লাসগুলোকেও ফলো করো, ঠিক আছে? তো সবটা মিলিয়ে তোমাকে ডিসাইড করতে হবে অ্যাকচুয়ালি যে কোনটা কাজের এবং কোনটা কাজের না, এবং কত তাড়াতাড়ি করে ব্যাপারটা তুমি গ্র্যাব করবে, ঠিক আছে? কারণ চাকরির পরীক্ষা নয় এরমটা যে অনন্তকাল ধরে তুমি পড়াশোনা করে যাবে, অনন্তকাল ধরে তুমি প্রিপারেশানস নিয়ে যাবে। তো টেকনিকটা কি, কত কম সময়ে রাইট টেকনিকে কোশ্চেনের এখন প্যাটার্ন র্যান্ডাম চেঞ্জ হচ্ছে, তো সেই রাইট পাথটা কি সেটা জানার জন্য সবসময় সজাগ থেকো যেখানেই তোমরা পড়াশোনা করো না কেন। এবং আমাদের এখানেও ডেমো ক্লাস চলছে পেড ভার্সনের জন্য, তো সেইগুলো দেখার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এইটুকুই বলার, একটু খেয়াল রেখো। এবং আরেকটা তোমাদের সব থেকে বড় ঘোষণা একটা রয়েছে যে আমরা প্রতিদিন এবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে কুইজ সেকশন নিয়ে আসছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের এই কমেন্ট বক্সে পড়ে যাবে, তো সেই লিঙ্কে জয়েন করে যেও। আর নিজেকে সবসময় কী হলো টেস্ট করো যে তুমি কতখানি তৈরি আছো, তুমি কতখানি পারছো। তার কারণ প্রতি মুহূর্তে যতক্ষণ তুমি নিজেকে মানে টেস্ট করবে সেইটা খুব দরকার, যে কতখানি তুমি জায়গায় দাঁড়িয়ে রয়েছো সেটা বোঝার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। প্রতিদিন আমাদের কুইজ সেকশন হবে, এবং করার থেকে হবে কি হবে সেটা প্রতিদিন আপডেট ওইখানে পাওয়া যাবে, ঠিক আছে? তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও, এটা নতুন জিনিস একটা আসছে। আর আমরা তো উইকেন্ডে আনছি একটা করে সবার জন্য ফ্রিতে, সেটা টেলিগ্রাম গ্রুপে ওটা ফ্রি, সবার জন্যই করতে পারো কুইজ সেকশনটা, ঠিক আছে? এই বিষয়গুলো রয়েছে। আর কথা না বাড়িয়ে অনেকক্ষণ সময় নিলাম আমি। তো যারা যারা আছো পারলে তারা অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে প্রতীক, থ্যাংক ইউ। তো অ্যান্সার দেওয়া শুরু করো আর আমরা ক্লাস শুরু করে দিই, চলো। ফার্স্ট কোশ্চেন বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং is authorized to make provisions with respect to the composition of panchayat? Option A, governor of state. Option B, legislature of state. Option C, panchayat সমিতি. Option D, president. বাংলায় নিচের মধ্যে কে পঞ্চায়েত বিষয়ে বিধান দেওয়ার ক্ষেত্রে অধিকারী? রাজ্যের গভর্নর বা রাজ্যপাল যাকে বাংলায় বলে, রাজ্যের বিধানসভা, অপশান সি পঞ্চায়েত সমিতি, অপশান ডি রাষ্ট্রপতি। হ্যাঁ ঠিকই বলেছো প্রতীক, অ্যান্সার বি। পঞ্চায়েত রিলেটেড কত নম্বর আর্টিকেল কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, কত নম্বর আর্টিকেল রয়েছে? আমরা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েত তৈরি থাকা দরকার একটি রাষ্ট্রের, বিশেষ করে আমাদের ভারতবর্ষে, সেই নিয়ে একটি আর্টিকেল রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপালে, সেই আর্টিকেলটা বলো আগে, তারপর এই যে বিষয়টা যে পঞ্চায়েত তৈরি সেই বিষয়ে বিধান দিতে পারে রাজ্যের বিধানসভা, অ্যান্সার বি, ঠিকই যেটা বলেছো অ্যান্সার, তো সেটার অ্যান্সার কি হবে? ডিরেক্টিভ প্রিন্সিপাল আমাদের উল্লেখ করা আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে যে রাষ্ট্রের পঞ্চায়েত ব্যবস্থা থাকবে, সেটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে? ফার্স্ট বলো, খুব কম সময়ের জন্য লাইভটা নিয়ে নেবো এবং তার এক্সপ্লেনেশন দিয়ে দেবো। দেখো ডিরেক্টিভ প্রিন্সিপালে আমাদের অ্যাকচুয়ালি যে পঞ্চায়েত বিষয়টা সেটা কিন্তু আর্টিকেল 243-এর সি এর 1-এ রয়েছে এই বিষয়টা, যে লেজিসলেচার মানে স্টেট লেজিসলেচার সে বিষয়টা বা রাজ্যের আইনসভা পঞ্চায়েত বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত সারা নিতে পারে। কত নম্বর আর্টিকেলে রয়েছে কনস্টিটিউশনের? 243-এর সি এর 1-এ রয়েছে। এছাড়াও আমাদের পার্ট নম্বর 9-তে 243-এর থেকে 243-এর ও সাবডিভিশন পর্যন্ত পুরোপুরি পঞ্চায়েতি রাজ সিস্টেমটা পুরো রয়েছে। এছাড়াও
যে বিষয়টা জানার বিষয়, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশেই কিন্তু ভারতবর্ষে যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে সেটা কোন কমিটির সুপারিশে হয়েছিল? বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে হয়েছিল। তিনটে স্টেজ বলতে বা তিনটে টায়ার বলতে কাকে বোঝাচ্ছে? একটা হচ্ছে ভিলেজ লেভেল, দেন ব্লক লেভেল, এবং তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, 3 টায়ার সিস্টেম। এবং রাষ্ট্রে আমাদের যে একটা করে পঞ্চায়েতি ব্যবস্থা থাকবে সেটা কিন্তু কত নম্বর আর্টিকেলে রয়েছে? ফটাফট অ্যান্সার দাও। ডিরেক্টিভ প্রিন্সিপালে শিগগির কমেন্ট বক্সে জানাও, ততক্ষণ আমরা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস বাই অপশন এ দ্য প্রেসিডেন্ট, অপশন বি প্রভিশন অফ দ্য ক্যাবিনেট, অপশন সি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, অপশন ডি 2/3 majority of the member of both the houses of the parliament on the basis of proven misconduct. অপশন এ বলছো কৃষ্ণ এবং প্রতীক, তোমরা দুজনেই বলছো প্রেসিডেন্ট করছে। বাংলায় কোশ্চেনটা হচ্ছে চিফ নির্বাচন কমিশনারকে তার অফিস থেকে কে সরাতে পারেন? অ্যান্সার রাষ্ট্রপতি বা ক্যাবিনেটের প্রভিশন দ্বারা অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অপশন ডি প্রমাণিত অসদাচরণের ভিত্তিতে সংসদের উভয় সভায় সংখ্যাগরিষ্ঠ 2/3 সদস্য। তাই তো অ্যান্সার হবে ডিটা, প্রেসিডেন্ট নয়। যারা প্রেসিডেন্ট বললে প্রতীক এবং কৃষ্ণা তারা কিন্তু ভুল বললে, একটু খেয়াল করে। প্রমাণিত অসৎ আচরণের ভিত্তিতে সংসদের উভয় কর্তে মানে বোথ হাউস তাদের উপস্থিত সংখ্যাগরিষ্ঠ 2/3 মেম্বার যখন মেজরিটি পায় তখন তারা তার বিরুদ্ধে গিয়ে ওই চিফ নির্বাচন কমিশনারকে সরাতে পারে। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে দ্য চিফ ইলেকশন কমিশনার মে বি রিমুভড ইন দ্য সেম ম্যানার অ্যাজ সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্টের জাজদের যেভাবে রিমুভ করা হয়, সুপ্রিম কোর্টের জাজদের যেভাবে সরানো যেতে পারে ঠিক একই রকমভাবে আমাদের কিন্তু চিফ ইলেকশন কমিশনারকেও সরানো হয় একই রকম নিয়মে। সুপ্রিম কোর্টের জাজ এবং এই সরানো হচ্ছে বিষয়টা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 124-এর 4 নম্বর পার্টে, ঠিক আছে, 4 নম্বর অংশে, সাব আর্টিকেল 4 আর কি, 124 নম্বর আর্টিকেল সাবপোর্টে। এবার এই জাজ অফ এসসি মানে সুপ্রিম কোর্টের একজন জাজ, তাকে কিন্তু যে সরানো হচ্ছে সেটা কিন্তু প্রেসিডেন্টের মানে শ্যাল নট বি রিমুভ ফ্রম হিজ অফিস এক্সেপ্ট বাই অ্যান অর্ডার। প্রেসিডেন্টের অর্ডার ছাড়া কিন্তু তাকে সরানো যায় না। কিন্তু প্রধান জিনিস কোনটা লাগে? প্রধান জিনিস লাগে সাপোর্টেড বাই এ মেজরিটি অফ টোটাল মেম্বার্স অফ দ্য হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হ্যাজ বিন প্রেজেন্টেড টু দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, এই ভোটদান বিষয়টা কিন্তু লাগবেই। আফটার দ্যাট প্রেসিডেন্ট রিমুভ করতে পারে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে যায় মেনলি ডিটা, যে 2/3 majority of the members of the both houses of the parliament on the basis of proven misconduct. ওকে, একটু খেয়াল করে পড়ো। পরের কোশ্চেন চলে আসি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ ফিনান্স কমিশন ইন ইন্ডিয়া? নিম্নলিখিত কোনটি ভারতে ফিনান্স কমিশনের কাজ নয়? অপশান এ ডেভলিউশন অফ ইনকাম ট্যাক্স, আয়করের বিকেন্দ্রীকরণ। অপশান বি ডেভলিউশন অফ এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটির বিকেন্দ্রীকরণ। অপশান সি অ্যাওয়ার্ড অফ গ্রান্টস ইন এড, সহায়তা অনুদান পুরস্কার। অপশান ডি ডেভলিউশন অফ ট্রেড ট্যাক্স। অপশান ডি হচ্ছে বাণিজ্য করে বিকেন্দ্রীকরণ। বলো অ্যান্সার কি হবে? 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি? ফটাফট অ্যান্সার দাও। তিন নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে? তিন নম্বর কোশ্চেনটার অ্যান্সার কৃষ্ণ বলছো সি, অ্যান্সার হচ্ছে ডি ডেভলিউশন অফ ট্রেড ট্যাক্স। ডেভলিউশন অফ ট্রেড ট্যাক্স কি বিষয়টা? ইনকাম ট্যাক্স ইজ লেভিড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট।
আমরা সবাই জানি আয়কর বিষয়টা কিন্তু ধার্য করা হয় এবং বন্টন করা হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল হচ্ছে 270, এবং সেন্ট্রাল এক্সাইজ ট্যাক্স সেটা কিন্তু ডিভাইড করা হয় আন্ডার আর্টিকেল 272 অন দ্য রেকমেন্ডেশন অফ ফিনান্স কমিশন। ফিনান্স কমিশনের সুপারিশ অনুযায়ী সেন্ট্রাল এক্সাইজ ট্যাক্সকে ভাঙা হয় বা বন্টন করা হয় আর্টিকেল 272 অনুযায়ী, whereas ইনকাম ট্যাক্সকে বন্টন করা হয় কেন্দ্র রাজ্যের মধ্যে, সেটা হচ্ছে আর্টিকেল 270। The Finance Commission also determines the grant in aids to the states under Article 275. গ্র্যান্ট ইন এইডস বা অনুদান বিষয়টা, সাহায্য যেটা করে বিভিন্ন দেশ থেকে আমরা পেতে পারি, বিভিন্ন ব্যাংক যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এসব জায়গা থেকে যেসব সাহায্য অনুদান পাই আমরা, বা বিভিন্ন দেশ থেকেও যেটা পেতে পারি, সেই বিভিন্ন দেশের যে অনুদানগুলো, তো ফিনান্স কমিশন সেটাকে ঠিক করে যে কোন রাজ্যর জন্য সেটা খরচ করা হবে, এই সহায়তাটা বা অনুদানটা, সেটা আর্টিকেল 275 অনুযায়ী ঠিক করা হয়। বাট ট্রেড ট্যাক্স বা বাণিজ্য কর এই বিষয়টা কিন্তু ইম্পোজ করা হয়, আরোপ করা হয় এবং সংগ্রহ করা হয়, কালেক্ট করা হয় বাই দ্য স্টেট, রাজ্যের দ্বারা, হুজ ডিস্ট্রিবিউশন ইজ নট দ্য সাবজেক্ট অফ দ্য ফিনান্স কমিশনস ফাংশনস। শুধুমাত্র বাণিজ্য করটা কীভাবে বন্টন হবে বা বন্টন আদৌ হবে কিনা সেটা কিন্তু পুরোপুরি সেই রাজ্য সরকার ঠিক করে। বাদবাকি তিনটে কিন্তু ফিনান্স কমিশন ঠিক করে দেয় যে কেন্দ্র রাজ্যের মধ্যে কীভাবে বন্টন হবে। তাহলে ওপরের তিনটে কাজ কিন্তু ফিনান্স কমিশনের কাজ, কিন্তু পরেরটা মানে লাস্টেরটা ট্রেড ট্যাক্স বা বাণিজ্য কর সেটা কিন্তু সম্পূর্ণরূপে সেই রাজ্যের বিষয়। সুতরাং অ্যান্সার ডি হবে, কারণ কোশ্চেন বলেছিল হুইচ ওয়ান অফ ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ ফিনান্স কমিশন, কোনটি ফিনান্স কমিশনের কার্য নয়। কিওয়ার্ডটা খেয়াল করো, নট। ওকে, তাহলে অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেনে আসি, আশা করি বুঝতে পেরেছো অ্যান্সারটার ডিটেলটা কি। পরের কোশ্চেন বলছে দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট আর চার্জ টু দ্য। হাইকোর্টের বিচারকদের বেতন ও ভাতা কোন তহবিল থেকে দেয়া হয়? অপশান এ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কেন্দ্রের কনসলিডেটেড ফান্ড। অপশান বি কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, রাজ্যের কনসলিডেটেড ফান্ড। অপশান সি কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, কেন্দ্রের কন্টিনজেন্সি ফান্ড। অপশান ডি কন্টিনজেন্সি ফান্ড অফ দ্য স্টেট, রাজ্যের কন্টিনজেন্সি ফান্ড। অ্যান্সার কি হবে? 4 নম্বর। কুইক অ্যান্সার দাও, কুইক অ্যান্সার দাও। চার নম্বরের অ্যান্সার চারের অ্যান্সার বলছো কৃষ্ণা, বি বলছো। আচ্ছা, আর কেউ? চারের অ্যান্সার হবে বি, ঠিক, কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট। বিষয়টা কি একটু খটোমটো, কি রকম একটু খেয়াল করে দেখো। অ্যাকর্ডিং টু আর্টিকেল 202-3 নম্বর সাবক্লসের ডি, স্যালারি আর অ্যালাউন্স কিন্তু মানে তার বেতন এবং অন্যান্য ভাতাগুলো কিন্তু যারা হাইকোর্টের যারা বেতনভুক্ত হয়, হাইকোর্টের যারা জাজ, তাদের বেতন এবং ভাতাগুলো কিন্তু চার্জ করা হয় কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, রাজ্যের কনসলিডেটেড ফান্ড থেকে যায়। কিন্তু খেয়াল করে এটা পড়বে, এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি কোশ্চেনটা এই জন্যই দিয়েছি যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 112-3 নম্বর সাবক্লসের ডি, দে গেট দেয়ার পেনশন স্কিম। পেনশন কোত্থেকে পাচ্ছে? পেনশনটা কিন্তু পাই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তো কোশ্চেন যে কোনো কিন্তু একটা আসতেই পারে, যদি পেনশন বলে তাহলে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া হবে, হাইকোর্টের জাজেরা যে পেনশনটা পান কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে পান। আবার যদি বেতন বা ভাতা বলা হয় তখন কিন্তু সেটা পাবে 202-এর সাবক্লস 3-এর ডি, সেটা কিন্তু পাবে আবার কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট। তাই একটু খেয়াল করে। ওকে, চলো পরের কোশ্চেন। ফাইনাল ডিসিশন অন কোশ্চেন as to disqualification of members of a legislative assembly is taken by। কোনো আইনসভা সদস্যদের অযোগ্যতা ঘোষণা করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তকে গ্রহণ করে।
অপশান এ চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী দ্বারা, অপশান বি রাজ্যপাল দ্বারা গভর্নর, অপশান সি চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা, এবং অপশান ডি স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি রাজ্য আইনসভা স্পিকার দ্বারা। শীঘ্রই অ্যান্সার দাও 5 নম্বর কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সার শীঘ্রই। কোনো আইনসভার সদস্যদের অযোগ্যতা ঘোষণা করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে দেন? চিফ মিনিস্টার, নাকি গভর্নর, নাকি চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, নাকি স্পিকার অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? কৃষ্ণা বলছো ডি, অ্যান্সার হচ্ছে বি। কিরকম? অ্যান্সার বি, রাজ্যপাল করেন। কিরকম ভাবে? অ্যাকর্ডিং টু আর্টিকেল 192, খেয়াল করে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 192, if any question arises as to the whether a member of house legislator of the state, মানে রাজ্য বিধানসভা বা আইনসভার যে কোনো হাউসের যে কোনো ব্যক্তির তার যোগ্যতা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে সেই ডিসকোয়ালিফিকেশন বিষয়ে কোশ্চেন বিষয়টা রয়েছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 191 সাবক্লস 1-এ। 191 সাবক্লস 1-এ সেই বিষয়টা রয়েছে, ডিসকোয়ালিফিকেশন বিষয়টা কীভাবে কন্ট্রোল করা যাবে। এবং সেখানে কিন্তু সম্পূর্ণ ডিসিশনটা নেবেন গভর্নর, এবং তার ডিসিশনটাই কিন্তু ফাইনাল, শ্যাল বি ফাইনাল। গভর্নর সিদ্ধান্ত নেবেন এবং তার ডিসিশনটাই ফাইনাল। তাহলে রাজ্য বিধানসভার কোনো সদস্য যদি তাকে অযোগ্য প্রমাণ করতে হয়, এবং সেই ডিসিশনটা কিন্তু সিদ্ধান্ত নেবেন গভর্নর। ওকে, এই জিনিসটা খেয়াল করবে। এবং এর আগ দিয়ে, এই সিদ্ধান্ত নেওয়ার আগ দিয়ে কিছু কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নটা বা তার জন্য যে মতামত গ্রহণ করেন রাজ্যপাল, সেই মতামত কিন্তু গ্রহণ করেন কার কাছ থেকে? খুব ইম্পর্টেন্ট, সে মতামতটা রাজ্যপাল গ্রহণ করেন ইলেকশন কমিশনের কাছ থেকে, রাজ্য ইলেকশন কমিশনের কাছ থেকে, যিনি ইলেকশন কমিশনার রয়েছেন তার কাছ থেকে কিন্তু, মানে কমিশনার, তাদের কাছ থেকে কিন্তু মতামত নেন যে এই লোকটি যোগ্য কিনা অ্যাজ এ এমএলএ। ওকে, তো গভর্নরের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, এবং তারকে মতামত বা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য মতামত জানান কে? ইলেকশন কমিশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তালগোল পাকানোর কোনো চেষ্টা করো না, খেয়াল করে। রাজ্যপাল সিদ্ধান্ত নেন এবং সেটাই ফাইনাল, কিন্তু তাকে সাহায্য করেন, মতামত দিয়ে কে করেন হচ্ছে নির্বাচন কমিশন। ওকে, এই বিষয়গুলোতে অনেক খেলার জায়গা আছে, অনেক কোশ্চেনের বেসিক ব্যাকগ্রাউন্ড বোঝানোর জায়গা আছে, যেগুলো আমরা অবশ্যই ক্লাসে বোঝাই। এরমভাবে তো সম্ভব নয় এই মক টেস্টের মাধ্যমে করা, যতটুকু পারছি ততটুকু বলে দিচ্ছি। তাই খেয়াল করে কত নম্বর আর্টিকেল ক্লজটা? আর্টিকেল 191 1-এ সাবক্লস 1-এ বলে দেওয়া আছে ডিসকোয়ালিফিকেশন সম্বন্ধে। সঙ্গে সঙ্গে 192-তে বলে দেওয়া আছে যে কোয়েশ্চেন যদি ওঠে কারোর বিরুদ্ধে, তাহলে সেটা কী করে ডিল করবে। ওকে, তো এই বিষয়গুলোকে একটু আরও ক্ল্যারিফাই করতে হবে। আবার বলছি, যারা যারা ক্লাস দেখছো এখন, তাদের কাছে বিগ অপরচুনিটি রয়েছে, তারা ডেমো ক্লাস দেখে নাও এবং ক্লাসে জয়েন করে যাও, তোমার যদি ইচ্ছা করো তো। ঠিক আছে, কারণ এই বিষয়গুলো খুবই ক্রুশিয়াল বিষয়। সামনে ফেব্রুয়ারি মাসে WBCS পরীক্ষা আসবে, বা অনেক রকম পরীক্ষা সামনে আসছে, তোমরা জানো এই সময় সামনে অনেকগুলো পরীক্ষা হবে কিন্তু। ঠিক আছে, তো সেই পরীক্ষাগুলো কোশ্চেনগুলো দিন দিন টাফ হচ্ছে এবং প্রচুর কম্পিটিশন বাড়ছে। তো যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু মুশকিল। তাই এরমভাবে দুম করে একটা কোশ্চেন পিক করে তুললাম আর করলাম, এরমভাবে তুমি বুঝতে পারছো না কারা এই কোশ্চেনগুলো পারবে। যারা চর্চায় অলরেডি রয়েছে তাদের জন্য হেল্পফুল, কিন্তু যারা একেবারে চর্চায় নেই, যারা জানোই না কিছু, তাদের জন্য অবশ্যই কিন্তু কনটেক্সট জানা উচিত, না হলে তোমরা বুঝতেই পারবে না। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস কনস্টিটিউটেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? মানে গণপরিষদ কর্তৃক গঠিত মৌলিক অধিকার ও সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদ কর্তৃক গঠিত মৌলিক অধিকার ও সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ পণ্ডিত জওহরলাল নেহরু, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি BN রয়, অপশান ডি BR আম্বেদকর। বলো, শিগগির অ্যান্সার দাও।
ফার্স্ট অ্যান্সার করো একটুখানি কোশ্চেন নম্বর 6-টা। ইন্দ্রাণী দত্ত অ্যান্সার করেছো 6 নম্বরেরটা বি, কৃষ্ণ করেছো ডি। আচ্ছা, অ্যান্সার হচ্ছে বি, সর্দার বল্লভভাই প্যাটেল। বিষয়টা কি একটু ইনফর্ম করে দিই তোমাদেরকে, ডিটেলটা যেমন বলি আমি। সর্দার বল্লভভাই প্যাটেল ওয়াজ দ্য চেয়ারম্যান অফ অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস, ট্রাইবালস অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস। এই সম্বন্ধীয় মাইনরিটি, তপশিলি জাতি এবং ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার বিষয়ে সমস্ত বিষয়ে সেই কমিটিটার চেয়ারম্যান ছিলেন বল্লভভাই প্যাটেল, ঠিক কথা। কিন্তু এর আন্ডারে দুটো সাব কমিটি ছিল, এই সাব কমিটিগুলোর হেড কারা ছিলেন? ফান্ডামেন্টাল রাইটসের হেড ছিলেন জে বি কৃপালিনী। খেয়াল করে যদি বিসিএস এর মেন্স দিতে যাও তখন কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, মানে আরও প্যাঁচে কোশ্চেন আসে, তোমরা জানোই এখন কোশ্চেনের ধরন কীরকম হচ্ছে যারা রেগুলার বেসিসে পরীক্ষা দাও, ঠিক আছে? তো একটু খেয়াল করে যদি ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিস, ট্রাইবাল এবং আদার্স যদি বলে তাহলে সেই বিষয়ে সমস্ত কমিটিটার মাথাকে ছিল বল্লভভাই প্যাটেল, বাট তার আন্ডারে দুটো সাব কমিটি ছিল, সাব কমিটির হেডকে ছিল যদি ফান্ডামেন্টাল রাইটস হয় তখন জেবি কৃপালিনী, এবং যদি মাইনরিটি হয় তখন হবে এইচ.সি. মুখার্জি। ওকে, তো এনে দুটো সাব কমিটি, তার ওপর সর্দার বল্লভভাই প্যাটেল। খেয়াল করে কোশ্চেনগুলো। ওকে, পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে চলে আসি। দ্য টেনিওর অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ। ক্যাগের, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যকাল কত দিনের হয়? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর? শীঘ্রই অ্যান্সার করো, 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। ফার্স্ট, যদি এটা নিয়ে দেরি করছি না, অ্যান্সার দেখেই ফেলছো তোমরা স্ক্রল করতে গিয়ে। অ্যান্সার হচ্ছে সি, 6 বছর। কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল হচ্ছে 148-এর 3 নম্বর সাবক্লস। 148 নম্বর আর্টিকেলে 3 নম্বর সাবক্লসে রয়েছে একজন ক্যাগ কিভাবে তার স্যালারি এবং অন্যান্য যে ভাতাগুলো পান সেগুলো ডিটেলস দেওয়া আছে, কিন্তু ক্যাগ তার অফিসে কতদিন থাকবে সেটাও বলে দেওয়া আছে 6 বছর। কিন্তু এই 6 বছরের মধ্যেও যদি পার্লামেন্ট চায় তাহলে সেই বিষয়টা ডিপেন্ড করছে পার্লামেন্টের ওপর, কিন্তু সেটা কোন আইন দ্বারা রয়েছে সেটা কিন্তু ক্যাগের ডিউটি, পাওয়ার অ্যান্ড কন্ডিশন অ্যাক্ট 1971-এর ওপর ডিপেন্ড করছে। 6 বছর তার মেয়াদ থাকে তার অফিসের, ঠিক কথা, কিন্তু এই সম্পূর্ণটাই তার পাওয়ার, তার ক্ষমতা, তার কর্তব্য, তার কার্যাবলী, তার শর্তগুলো সমস্ত কিছু রয়েছে ক্যাগের ডিউটিস, পাওয়ার অ্যান্ড কন্ডিশন অ্যাক্ট 1971 অ্যাক্ট দ্বারা। তাহলে এই আইনটাও খেয়াল করে পড়ে রাখবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু। তাহলে অ্যান্সার হচ্ছে 6 বছর। পরেরটা, হু ইজ জেনারেলি, 8 নম্বর কোশ্চেন, হু ইজ জেনারেলি অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকার হিসাবে সাধারণত কে নিযুক্ত হন? প্রোটেম স্পিকার হিসাবে সাধারণত কে নিযুক্ত হন? অপশন এ, দ্য স্পিকার অফ দ্য আউটগোয়িং লোকসভা, বিদায়ী লোকসভার স্পিকার। অপশন বি, দ্য ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। অপশন সি, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ দ্য নিউলি ইলেক্টেড লোকসভা, নবনির্বাচিত লোকসভার অন্যতম সিনিয়র সদস্য। অ্যান্ড ডি, দ্য লিডার অফ দ্য অপোজিশন পার্টি ইন দ্য আউটগোয়িং লোকসভা, বিদায়ী লোকসভার বিরোধী দলের নেতা। ফার্স্ট অ্যান্সার করো, 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার ফার্স্ট করো। প্রোটেম স্পিকার সাধারণত কে নিযুক্ত হন? আচ্ছা, কৃষ্ণা অ্যান্সার দিয়েছে বি। ইন্দ্রাণী এই ক্ষেত্রেও সি দিচ্ছ, বেশ। অ্যান্সার ইন্দ্রাণী যেটা বলে সেটাই, যে নবনির্বাচিত লোকসভার অন্যতম সিনিয়র সদস্যরা, ঠিকই বলেছেন। অ্যান্সার হচ্ছে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ দ্য নিউলি ইলেক্টেড লোকসভা। বিষয়টা কীরকম তোমার যদি বলা হয় যে স্পিকার বিষয়টা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, একটু কমেন্ট বক্সে জানাও দেখি। স্পিকার নিযুক্তিকরণ বিষয়টা কত নম্বর আর্টিকেলে রয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছে ইন্দ্রাণী। কত নম্বর আর্টিকেলে রয়েছে স্পিকার বিষয়টা? স্পিকার সম্বন্ধীয় বিষয়গুলো কত নম্বর আর্টিকেলে রয়েছে কনস্টিটিউশনের?
স্পিকার সম্বন্ধীয় আর্টিকেল কনস্টিটিউশন 76। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 93। একটা লোকসভাতে তার স্পিকার, আমাদের লোকসভাতে, কেন্দ্রের লোকসভাতে লোয়ার হাউসে স্পিকার 93 নম্বর 93 আর্টিকেলে রয়েছে, একটু খেয়াল করে পড়ো। হ্যাঁ, ঠিকই বলেছো কৃষ্ণা। এবং ডেপুটি স্পিকার বিষয়টাও কিন্তু রয়েছে, লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার বিষয়টা কিন্তু রয়েছে আর্টিকেল 3-তে। পোটেম স্পিকার জিনিসটা কি? পোটেম স্পিকার জিনিসটা হচ্ছে, যারা দেখছো, যারা সহজে জানো তারা তো আলাদা কথা, যারা জানো না তাদের জন্য সহজে বলে রাখি, বিষয়টা হচ্ছে যখন একটা পার্লামেন্টে ভোট হয়, প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট হয়, আমরা জানি আমাদের পার্লামেন্ট বা সভাটা দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। এবার লোকসভায় প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট হচ্ছে এবং সেইখানে যারা মেজরিটি সংখ্যক পাচ্ছেন ভোট তারা ক্ষমতায় আসছেন, সরকার গঠন করছেন, তাই তো? যখন ধরো 5 বছর পর যখন সরকারটা ভেঙে যায়, ইলেকশন হয়, সেই সময় যখন একটা দল আসে সংখ্যাগরিষ্ঠ হয়ে, তারা যখন সরকারে ক্ষমতায় আসার চেষ্টা করে, তখন কিন্তু হিসাব নিকাশ সমস্ত কিছু থাকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের কাছে, যে মেন ওখানে মানে সিনিয়রিটি বেসিসে, যে ওপর থেকে মানে সিনিয়রিটির দিক থেকে মোস্ট সিনিয়রফুল মেম্বার কে আছেন, তো মোস্ট সিনিয়রফুল মেম্বার যিনি থাকেন, তো সেই সিনিয়রিটি মেনটেন অনুযায়ী তাকেই পোটেন স্পিকার করা হয়। কিন্তু বিষয়টা কীভাবে করা হয়? বিষয়টা এভাবেই করা হয় যে অ্যাজ সুন অ্যাজ দ্য নিউ গভর্নমেন্ট ইজ ফর্মড, যে মুহূর্তে গভর্নমেন্ট তৈরি হয়ে যায়, সরকার তৈরি হয়, দ্য লেজিসলেটিভ সেকশন অফ দ্য পার্লামেন্ট, মানে পার্লামেন্টের বা সংসদের আইন সভাগুলো বা আইন বিভাগটা কি করে, একটা লিস্ট তৈরি করে। লিস্ট তৈরি করে কোথায়, কাদেরকে নিয়ে করে? লোকসভা সদস্যদের নিয়ে করে। সেই লিস্টটা কাকে পাঠায়? লিস্টটা পাঠায় পার্লামেন্টারি মিনিস্ট্রি অ্যাফেয়ার্সের কাছে, মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের কাছে, তাই লিস্টটা পাঠায়। তাহলে প্রথম কি হলো, প্রথমে ভোট হলো 5 বছর পর, একটা সরকার তৈরি হচ্ছে মানে মেজরিটি ভোট নিয়ে। এবার তাদের এখানে মেজরিটি লিস্ট করা হলো যে সিনিয়রিটি দিক থেকে কারা কারা ওপর দিকে রয়েছেন, সেই লিস্টটা সম্পূর্ণভাবে পাঠাচ্ছেন কাকে? মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্সকে। তিনি সেই লিস্টটা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করছেন পোটেন স্পিকার হিসাবে, যে সব থেকে বেশি সিনিয়র পারসন, এবং সেই তাকে যে সাবমিট সেটার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কার কাছে পাঠাচ্ছেন? এই মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স পাঠাচ্ছেন প্রেসিডেন্টের অ্যাপ্রুভালের জন্য। প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল চলে আসলে তখন তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে অ্যাজ এ পোটেম স্পিকার। ওকে, এবং প্রথম স্পিকারের কাজটা কি? টু ওথ আদার্স মেম্বার্স, ঠিক আছে, শপথ গ্রহণ করানো, ওটা হচ্ছে আদার্স মেম্বারদের কাজ। সেটা ক্লিয়ার কনসেপ্টটা, যারা যারা নতুন এই পোটেম স্পিকার ব্যাপারটা জানলে। কিন্তু আবার বলছি, লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকার এই বিষয়টাই সম্বন্ধীয় যে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 93। একটু খেয়াল করে নেক্সট কোশ্চেন হয়ে এসছে, দুটো কোশ্চেন মাত্র রয়েছে। 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইট মেথড টু এস্টাবলিশ অর ক্যান্সেল দ্য সেকেন্ড চেম্বার ইন স্টেটস? হোয়াট ইজ দ্য রাইট মেথড টু এস্টাবলিশ অর ক্যান্সেল দ্য সেকেন্ড চেম্বার ইন স্টেটস? রাজ্যে দ্বিতীয় কক্ষ স্থাপন বা বাতিল করার সঠিক পদ্ধতি কি? অপশন এ, প্রপোজাল ইন হাউস অফ পিপল উইথ সিম্পল মেজরিটি, কেন্দ্রীয় কক্ষের মানে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত দ্বারা। অপশন বি, প্রপোজাল ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইথ সিম্পলি মেজরিটি, রাজ্য আইনসভা সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত দ্বারা। অপশন সি, প্রপোজাল ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইথ ফুল মেজরিটি অ্যালং উইথ ল পাসড বাই পার্লামেন্ট, রাজ্য আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত সহ কেন্দ্রীয় আইনসভার আইন পাশের দ্বারা। এবং ডি, নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটাই নয়। ফটাফট অ্যান্সার দাও। কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হয়েছে? ইন্দ্রাণী দত্ত অ্যান্সার বলছে বি। আর কেউ? আসলে পার্লামেন্ট জিনিসটা এতটাই মানে মজার জিনিস একটা, যখন তোমরা পড়বে এত প্যাঁচ রয়েছে, খুব ক্রুশিয়াল টপিক একটা, ধীরে 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 করতে হয়। হ্যাঁ, অ্যান্সার কে বলছো? কৃষ্ণ বলছো এ, রঞ্জন বলছো বি। বেশ বেশ, ওকে ইন্দ্রাণী, চলো অ্যান্সার হচ্ছে সি। যারা এ বি বলছিলে অ্যান্সার হচ্ছে সি। সিটা কি? কোশ্চেনটা কি ছিল আরেকবার ভালো করে পড়ো। হোয়াট ইজ দ্য রাইট মেথড টু এস্টাবলিশ অর ক্যান্সেল সেকেন্ড চেম্বার ইন দ্য স্টেট, মানে রাজ্য
প্রতিটা রাজ্যে বা অনেক রাজ্যে, 7টা রাজ্যে এখন রয়েছে, অনেকটা রাজ্যে কিন্তু রাজ্য বিধানসভা যেমন থাকে আবার বিধান পরিষদও থাকে। তো এবার যে সেকেন্ড কক্ষ সেটাকে অনেক রাজ্যই কিন্তু বন্ধ করে দেয় বা শুরু করতে পারে, বিধান পরিষদ চালু করতেও পারে বা বন্ধ করে দিতেও পারে। সেই বিষয়ে সিদ্ধান্ত কে নেন? অ্যান্সারটা হচ্ছে বিধান যে সভা, সেই বিধানসভার লোকজন তারা ফুল যখন মেজরিটি পায়, সেই মেজরিটি নিয়ে তারা প্রস্তাব দেয় কাকে? লোকসভাকে পাঠায়, বা লোকসভা শুধু নয় রাজ্যসভাকেও পাঠায়, মানে পার্লামেন্টকে পাঠায়, কেন্দ্রীয় পার্লামেন্টকে, সংসদকে পাঠায়। তারা যদি আইন তৈরি করে তখন সেই আইনের দ্বারা ওই রাজ্যের সেকেন্ড হাউস বা সেকেন্ড চেম্বার যাকে বলছি সেটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছে। বোঝা গেল কি বললাম? প্যাঁচটা দেখো, প্রথমে বলেছে কি, প্রথম অপশানটা, এই জন্যই অনেকে এ বি করেছো, আসলে দুটোই মিলিয়ে আর কি। সেটা কি, প্রথমে রাজ্য বিধানসভার লোকজন পাশ করবে যে আমাদের দরকার নেই সেকেন্ড হাউসের, তারা পাঠাবে সেটা কেন্দ্রীয় সংসদে, সেখান থেকে যেভাবে আইন তৈরি হয় সেভাবে আইন তৈরি হবে। আইন তৈরি হওয়ার পর সেই আইন দ্বারা সেকেন্ড চেম্বারটাকে ওপেন অথবা বন্ধ করা যাবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার? কত নম্বর আর্টিকেল অনুযায়ী এটা হয়? আর্টিকেল 169 এর সাবক্লজ 1, 169 এর সাবক্লজ 1 অনুযায়ী এই পার্লামেন্ট মে বাই ল প্রোভাইড দ্য অ্যাবলিশন of the legislative council of a state having such a council or the creation of such a council in a state having no such council if the legislative assembly of the state passes a resolution to that effect by a majority of not less than 2/3। মানে 2/3 মেজরিটি তাকে থাকতেই হবে, সেই রাজ্য সরকার রাজ্য বিধানসভা থেকে 2/3 মেজরিটি পাবে এবং সেখান থেকে পার্লামেন্টের মাধ্যমে বিল পাসের মাধ্যমে বা আইন পাসের মাধ্যমে অ্যাকর্ডিং টু 169 এর সাবক্লজ আর্টিকেল অনুযায়ী সেখানে একটি সেকেন্ড চেম্বার বা সেকেন্ড হাউস বা বিধান পরিষদ গঠিত হবে অথবা বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? বেশ বেশ। অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের জন্য, গল্প এখানে শেষ। লাস্ট কোশ্চেন, দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আন্ডার ডক্টর বি.আর. আম্বেদকর হ্যাড হাউ মেনি আদার মেম্বার্স? গণপরিষদের খসড়া কমিটিতে ডক্টর বি.আর. আম্বেদকরের অধীনে আরও কতজন সদস্য ছিল? ডিরেক্ট কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করিনি, একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বলো। অ্যান্সার বলছে এ ইন্দ্রাণী, আর বাদ বাকি লোকজন এভরিডে কনস্টিটিউশন ক্লাস করাবো? হ্যাঁ, তো করাবো তো বটেই। ইউটিউবে ক্লাস ফেলি, আশা করি তোমরা দেখো, যারা যারা দেখোনি এখনো ক্লাস দেখার চেষ্টা করো, কারণ যেটুকু পারি বুঝতেই পারো। দেখো একটা জিনিস সত্যি কথা বলতে গেলে, যে যেটুকু সম্ভব অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, যেটুকু শিক্ষা দেওয়া সম্ভব, যেটুকু সাপোর্ট দেওয়া তোমাদের দরকার, সেটুকু আমরা চেষ্টা করছি ইউটিউবের মধ্যে দিতে, কিন্তু তাও তো একটা লিমিটেশন থাকে আমাদের। তার জন্য আমাদের ডেমো ক্লাস ফেলা আছে, ক্লাস শুরু হয়ে যাবে খুব শিগগিরই, পুজোর পরপরই। আর এবারের পুজো নিয়ে খুব একটা লাফালাফি আশা করবো তোমরা কেউই করবে না। বাঙালির পুজোতে একটা অবশ্যই প্রত্যেকের মধ্যে একটা ইমোশন থাকে, সেই ইমোশনটা প্রত্যেকেরই আমাদের আছে, কিন্তু বুঝতে পারছো পরিস্থিতি কী। বরং যারা যারা এখনও তোমাদের টার্গেট ফুলফিল করতে পারোনি, 2021 বিগ ডিল কিন্তু ডাব্লিউবিসিএসের জন্য। মেনলি কোশ্চেনটা যে ডাব্লিউবিসিএসের জন্যই করেছি বা কম্বাইন্ড জেনারেলের জন্য করেছি, তো তারাদের জন্য ব্যাচ ওপেন হচ্ছে। তোমরা খেয়াল করো, ডেমো ক্লাসগুলো জয়েন করে যাও, পুজোর আগে সমস্ত ডেমো ক্লাস তৈরি হয়ে যাবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডেমো ক্লাসগুলো দেখো। আর 2021 আমি আবার বলছি, নিজেদের একটা ব্যারিয়েশনের মধ্যে আটকে ফেলো, সারা জীবন ধরে শুধু পরীক্ষা দিয়ে দিয়েও হবে না। আর ওই যে দেখতে তো পাচ্ছ, ওই 120 নম্বরের গল্প যেটা প্রত্যেকে আমরা ভাবতাম, সেই মিথটা কিন্তু ভেঙে গেছে এখন। তাই এখন পড়াশোনাটা আরও টাফ, আরও কনসেপ্ট খেলার ব্যাপার আছে। যদি তুমি ইউটিউবে মোটামুটি আমাদের ক্লাস দেখো, আমার অন্তত পলিটির ক্লাস দেখো, তাহলে বুঝতে পারবে যে হিস্ট্রির সাথে এই কনস্টিটিউশনটা কীরকমভাবে ইন্টার রিলেটেড, এবং শুধু কনস্টিটিউশনটা শুধু হিস্ট্রির সাথেই নয়, ইকোনমির সাথেও কীভাবে ইন্টার রিলেটেড সমস্ত বিষয়গুলো, সেইগুলো রকমভাবেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। এটা তো বেসিক ক্লাসগুলো ওখানে হয়, কিন্তু প্রচুর আরও খেলা থাকে যে খেলাগুলো দেখাতে পারছি না, তার জন্য নিষ্পিস করছে হাত পা। তো সেইগুলো দেখার জন্য ডেমো ক্লাসগুলো ফলো করো এবং নিজেদেরকে তৈরি করো, যেভাবেই পারো, যেখানেই পড়ো না কেন তোমরা রাইট পাথ অনুযায়ী চলো,
ঠিক আছে, মক টেস্টগুলো যেভাবে চলছে তোমাদের শনি রোববার করে সেভাবে দেওয়ার চেষ্টা করো। আমি আবার বলছি, মনে করে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ওখানে কিন্তু কুইজ সেকশন থাকবে, প্রতিদিন আধ ঘন্টা করে কুইজ হবেই, সেই টাইমটা একটু খেয়াল করে দেখবে, ওখানে নোটিফাই করে দেওয়া হবে তোমাদেরকে প্রত্যেককে, একটু খেয়াল করে। তোমাদের যেটুকু মানে বেসিক সাহায্য করার জন্য সবসময় আমরা আছি, কিন্তু বুঝতেই পারো লিমিটেশন থাকে, কারণ এরকম প্রচুর জায়গা আছে যেখানে মানে সমস্ত কিছুতেই এখন ফ্রিতে চলছে, কিন্তু ফ্রির খাবার বুঝতেই পারো কীরকম হয় আফটার অল, প্রত্যেক জিনিসে একটা লিমিটেশন থাকে। হোয়াট এভার অ্যান্সার, অনেকে বলছে 7 জন, অ্যান্সার হবে 7 জন নয় 6 জন। বি পার্থ, হ্যাঁ ঠিক অ্যান্সার দিয়েছো, অ্যান্সার হবে 6 জন। কীরকম বিষয়টা একটু দেখে নাও। There were 6 other members in the drafting committee under the chairmanship of B.R. Ambedkar. B.R. আম্বেদকরের আন্ডারে 6 জন ছিল। কারা কারা? পেজগুলো একটু খেয়াল করে দেখবে, কারণ এখানে আমি ডিটেল পুরো তথ্যটা দিয়ে দিয়েছি খেয়াল করে। সেটা কি? বি.আর. আম্বেদকরের আন্ডারে যারা মেম্বার ছিলেন প্রথম থেকে, একজন হচ্ছেন এন গোপালস্বামী আয়াঙ্গার, তোমরা নাম জানো। আল্লাদি কৃষ্ণাস্বামী আয়ার, তোমরা নাম জানো। কে এম মুন্সির নাম জানো। মোহাম্মদ সাদুল্লাহর নাম জানো। বি.এল. মিত্রার নাম জানো। ডিপি খেতানের নাম জানো। কিন্তু মজার বিষয় হচ্ছে এন মাধব রাও কিন্তু পরবর্তীকালে যোগ দিয়েছিলেন কার জায়গায়? বি.এল. মিত্রার জায়গায়। বিসিএসের যখন মেন্স পরীক্ষা দিতে যাবে না, এমন অপশান নিয়ে ঘাঁটবে, ইভেন পিডিবিতেও এমন এখন ঘাটা শুরু করে দিচ্ছে, তো খেয়াল করে ডিটেল কিন্তু আমি এখানে পড়ানো শুরু করে দিয়েছি, একটু খেয়াল করে যে বি.এল. মিত্রার জায়গায় কিন্তু এসছিলেন কে? এন মাধব রাও। এবং টি কৃষ্ণমাচারী কিন্তু এসছিলেন এই ডিপি খেতনের মৃত্যুর পর। কত সালে? 1948-এর সময়, 1948-এর সময় কিন্তু এসছিল। ওকে, তো এই ম্যাচগুলো একটু দেখবে যে কার জায়গায় কে পরবর্তীকালে আবার ঢুকেছিলেন। আমি আবার বলছি কারা কারা ছিলেন। 6 জন: এন গোপালস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, এম ডি সাদুল্লাহ, বি.এল. মিত্রা, ডিপি খেতন, এন মাধব রাও। এরা প্রথমে ছিলেন ইনিশিয়ালি। আফটার দ্যাট 1948-এ যখন ডিপি খেতন মারা গেলেন, তার জায়গায় আসলেন এন মাধব রাও, এবং বি.এল. মিত্রের জায়গায় আসলেন কিন্তু বি.এল. মিত্রের জায়গায় আসলেন এন মাধব রাও, এবং ডিপি খেতনের জায়গায় আসলেন টি কৃষ্ণমাচারী। ঠিক আছে, তো এই অবধি হয়ে গেল তোমাদের মোটামুটি 10টা কোশ্চেনের সলভ। আমি আগেই যেগুলো বললাম, টেলিগ্রাম চ্যানেলে কুইজ শুরু হচ্ছে, ক্লাস চলছে, ডেমো ক্লাস, তার জন্য যোগাযোগ করতে পারো, এবং ইউটিউবে ক্লাস দেখা শুরু করে দাও। বেসিক যেটুকু পারছি, যতটুকু পারছি ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করছি, এবং শনি রোববার করে যেগুলো মক টেস্ট যায় সেই সিরিজটা ফলো করো ফেসবুক পেজে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক প্রত্যেককে ভালোভাবে পড়াশোনা করো, পুজোটা সাবধানে কাটাও, আর সাবধানে ভালোভাবে পুজো কাটিয়ে আফটার অল তোমাদের লক্ষ্যকে ফোকাস রেখো, তোমাদের লক্ষ্য যেন কোনো রকমভাবে ডাইভার্ট না হয়। এবারের এই আপদ যেন সারা জীবনের পরে যেন পরবর্তীকালে যেন আলো নিয়ে আসে, অন্ধকারের জন্য কেটেই যায়, সেইভাবেই তৈরি হও। ঠিক আছে, চলো বেস্ট অফ লাক। আজকে এই অবধি রাখলাম, পরে অন্য দিনকে অন্যরকম টপিক নিয়ে আসা যাবে, বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসা যাবে। ঠিক আছে, চলো টাটা অ্যান্ড বেস্ট অফ লাক।